স্বাধীন, তোমাকে এখানে ডেকেছি নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি কি জানো সেই কারণটা কি হতে পারে? কথাটি বলেন সেনাবাহিনীর কমান্ডার অফিসার। তারা স্বাধীনকে একটি মিশনে পাঠিয়েছিল। স্বাধীন মিশনটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করে এসেছে, তাই সেনা কমান্ডার তাকে বাহবা দিচ্ছেন। তার জন্য তারা একটি বড় করে স্বাধীনের জন্য সম্মান জানার ব্যবস্থা করেছেন। স্বাধীন তো এসে একেবারে হতবাক হয়ে গেছে। তার উপর সেনা কমান্ডারের এইরকম কথা শুনে সেনা কমান্ডার স্বাধীনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, তুমি নিশ্চয়ই অনেকটা হতবাক হয়ে গেছো। আমরা চাই দেশের জন্য যে এরকম গৌরবময় অর্জন এনে দিয়েছে তাকে নিশ্চয়ই আমাদের থেকে কিছু একটা দেওয়া উচিত। তার জন্য আমরা ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তোমার কাছ থেকে জানি ছেলেরা আরো অনেক মোটিভেশন পায় তার জন্য। স্বাধীন সেনা কমান্ডারের এরকম কথা শুনে অনেকটাই হতবাক হয়ে গেল, কারণ সে ভেবেছিল ঠিক এই রকমটা হওয়ার নয়। নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছে, যেভাবে সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে এসেছে। বুঝতে পারছে না তো কি হয়েছে। এখানে ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। প্রতিদিনের ন্যায় আজও স্বাধীন ফ্রেশ হয়ে তার ইউনিফর্ম পরে তার কাজে চলে আসে। স্বাধীন কি এরকম লেট দেখাচ্ছে না? কমান্ডার একটু রেগে গিয়ে তাকে বলে, তুমি কি কোনো জায়গায় ঠিক মতো পৌঁছতে পারো না? সব জায়গায় এরকম বরখেলাপি কিন্তু আমার একদমই পছন্দ না। সকলে তোমার নামে অনেক পছন্দ করে কেন আজও তো আমি জানতে পারলাম না। 3 মাস হয়ে গেল আমি এখানে পোস্টিং নিয়ে এসেছে, সকলে শুধু তোমার সুনাম গায়। আজকে তোমার এই সুনামের মূল পরিচয় দিতে হবে। তোমাকে আমি পাঠাবো একটা অপারেশনে, কিন্তু অপারেশনটা সফল হয়ে আসতে হবে, না হলে তোমাকে কিন্তু চাকরি থেকে বের করে দেওয়া হবে। সেনা কমান্ডার এইরকম তীক্ষ্ণ কথা দেখে স্বাধীন একটু রেগে গিয়ে বলে উঠল, আই এম সরি স্যার, দেরি করে আসার জন্য। এরপর থেকে এরকম আর হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। স্বাধীনের মুখ থেকে এরকম এক্সকিউজ শুনে সেনাপ্রধান একটু রেগে গেল আর স্বাধীনকে কড়া গলায় বলে উঠল, আমি কিন্তু আগেই বলেছে কোনো প্রকার এক্সকিউজ শুনতে চায় না। তোমাকে অপারেশনে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে এরকম টাইমের বরখেলাপি করবে না। আর তোমাকে এই মিশনের সম্পর্কে সবকিছু বুঝিয়ে দিবে শরীফুল। স্বাধীনকে আরো অনেক ভালো মন্দ কথা বলে সেনা কমান্ডো সেখান থেকে চলে গেলেন। সেনা কমান্ডো চলে গেলে শরীফুল স্বাধীনের কাছে গিয়ে একটা ঘুষি দিয়ে বলে উঠল, তোকে না কতবার বলেছি এই সেনা কমান্ডোটা ভালো না, সময়ের পর খেলাবো, কিন্তু একদমই পছন্দ করে না। তুই একটু তাড়াতাড়ি আসবি না? আর এই নে ফাইল, এখানে অপারেশনের সকল কাজকর্ম লেখা আছে। আপনারা এখনো বুঝতে পারছেন না তো শরীফুল স্বাধীনের সাথে এইরকম ভাবে কথা বলছে কেন? কারণ তারা দুইজন ফ্রেন্ড, একই কলেজে একই স্কুলে পড়েছে সেই শুরু থেকে। তার কারণেই তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব। শরীফুলের বাবা এখানে একজন বড় আর্মি কমান্ডার ছিলেন, সেই সুবাদে শরীফুল চাকরি পেয়েছে। আর সে একা করবে না বলে স্বাধীনকেও সাথে নিয়েছে চাকরিতে। এই ফেরদাদের মধ্যেকার বন্ধুত্ব। এরপর স্বাধীন বলতে লাগলো, আরে শালা, তোর বাবাকে আমি কতদিন বললাম আঙ্কেল চাকরিটা ছাড়বেন না। দেখ তোর বাবার বদলে কত বড় একটা হারামি কর্নেল এসেছে। আমি উনার মেয়ের সাথে প্রেম করে উনার কাছে দৌড়া খেয়েছি নাকি? শুধু আমার সাথে এরকম কেন করে বলতে পারবি? স্বাধীনের এরকম কথা শুনে হতভম্ব হয়ে গেল শরীফুল আর বলতে লাগলো, কিরে শালা, আমার কি কোনো বোন আছে যে তুই বিয়ে করবি? তোর তাও ছোট একটা বোন আছে, আমি তোকে শালা বলতে পারি। আর বাবা কতদিন কাজ করবে বল? সেই ছোট থেকে দেখছি সে কাজ করছে, আর কতদিন তাই তাকে অবসর নিতে বলেছি। আর কে জানতো তার বদলে এরকম একটা হারামি কমান্ডার আসবে এখানে। এছাড়াও তাদের দুজন বন্ধুর মাঝে আরো অনেক কথাবার্তা হয়। এবার আসুন গল্পের নায়ককে পরিচয় করিয়ে দেয়া যাক। গল্পের নায়ক স্বাধীন শেখ। সে বাবা মায়ের প্রথম সন্তান। অবশ্য তার একটা ছোট বোন আছে, কেবলমাত্র ক্লাস 1-এ পড়ে। আর নায়িকাকে তো গল্পের সাথে থাকলেই চিনতে পারবেন। এরকম ভাবে কেটে গেল আরো 2টা দিন। স্বাধীন অপারেশনের পূর্ব প্রস্তুতি নিচ্ছিল। তখনই সেনাবাহিনীর কর্নেল এসে তাকে বলে, তোমাকে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো ওই ফাইলটাতে ছিল না। তোমাকে অপারেশনের জন্য পাঠানো হবে একটা কলেজে। সেই কলেজের স্যার অনেক অপকর্মের সাথে জড়িত। আর কিছুদিন পর পর কলেজ থেকে মেয়ে হারিয়ে যায়, কই যায় কোনো খোঁজ পাওয়া যায় না তাদের। আমাদের ডিপার্টমেন্টের সন্দেহ এই কাজটার সাথে কলেজের প্রিন্সিপালের হাত আছে। তাই তোমাকে ওখানকার কলেজের সামনে পাগল রূপে ঘুরে বেড়াতে হবে।
বুঝতে পেরেছো কি ব্যাপারটা? স্বাধীন তো অবাক হয়ে যায়। পাগল রূপে ঘুরতে হবে কলেজের সামনে দিয়ে, এরকম কথা লেখা থাকলে কখনো সে অপারেশনে যেতই না। ওর কি করার, যেহেতু ওপর থেকে নির্দেশ তার উপরে এসেছে, কাজটা তো করতেই হবে। সেইভাবে সে কেন একা করবে, সাথে বন্ধুকে নিয়ে যাক। সে মুচকি হেসে বলে, স্যার আমি তো যেতে রাজি। একা এক অপারেশন করব, আমার সাথে একজনকে পাঠালে ভালো হয়। আমি বলতে চাচ্ছিলাম আমার সাথে শরীফুলকে পাঠিয়ে দিন। স্বাধীনের এইরকম কথা শুনে শরীফুল অবাক হয়ে যায়। শরীফুল মনে মনে ভাবতে লাগলো, শালা নিজে যাবে যাক, আমাকে আবার নিয়ে যাবে কেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা ঘাপলা আছে। শরীফুলের এইরকম চিন্তা ভাবনার মাঝে সেনা কমান্ডার তাকে বলে উঠল, শরীফুল, তাহলে তুমিও স্বাধীনের সাথে যাও। দুই বন্ধু একসাথে কাজ করলে কাজটা অনেক সহজ হবে। যাও তুমি ওর সাথে। সেনাপ্রধানের এইরকম কথা শুনে স্বাধীন ভাবতে লাগলো কি করে এখান থেকে ছাড়া পাওয়া যায়, কিন্তু তার কোনো কুল খুলতে পেল না। অবশেষে স্বাধীনের সাথে তাকে যেতেই হলো। হঠাৎ স্বাধীন শরীফুলের দিকে তাকায়, দেখতে পেল শরীফুল তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সেনা কমান্ডার আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে সেই রুম থেকে চলে গেল। সেনা কমান্ডার রুম থেকে চলে যেতেই শরীফুল স্বাধীনকে মারতে লাগলো আর বলতে লাগলো, শালা তুই যাবি যা, আমাকে কেন নিলি এর মাঝে? আমাকে না জড়ালে হতো না? যখন কল দিলি তখন তোর কাছে চলে যেতাম, কিন্তু পাগলের বেশে রাস্তার পাশে বসে থাকতে কিরকম দেখায় না বল? শরীফুল এইরকম কথা বলা দেখে স্বাধীন একটু হেসে ওঠে। তারপর শরীফুলের দিকে তাকিয়ে সে বলে উঠল, দেখ, মিশনে তো যাবই, পাগল হয়ে থাকতে হবে। তাহলে আমি কেন, তুইও থাক আমার সাথে। দুই বন্ধু একলগে পাগলের ভিতর থাকবো, টাকা নিয়ে মারামারি করব, এটাই তো ভালো হবে। একা একা মিশন করতে ভালো লাগবে না, তার জন্য তোকে সাথে নিয়েছি, এছাড়া কিছুই না। স্বাধীনের এইরকম কথা শুনে রেগে উঠে মারতে লাগলো শরীফুল। অনেকক্ষণ মারার পর শরীফুল ক্লান্ত হলো আর বসে পড়লো। দুজন একলগে হাসতে লাগলো। দুজন হাসছে কিনা তাও তারা নিজেরাই বুঝতে পারছে না। জীবনে এক নতুন অ্যাডভেঞ্চার হবে, পাগল সেজে ঘুরতে হবে। এভাবেই কেটে গেল আরও 2টা দিন। তারপর কমান্ডো দেয়ালের নির্দেশ অনুযায়ী তারা একটা কলেজের গেট তাদেরকে নামিয়ে দিয়ে আসলো। কেমন যেন শুনশান কলেজটা। তাদের ইচ্ছা হচ্ছিল কলেজটার ভেতরে গিয়ে কলেজটা পর্যবেক্ষণ করতে, কিন্তু না, কমান্ডারের দেওয়া নির্দেশ অনুযায়ী তাদেরকে চলতে হবে। তাদের দুজনের মনে হচ্ছিল মিশনটা কমপ্লিট করতে সর্বনিম্ন 15 থেকে 20টা দিন লাগবে। এই 20টা দিন তারা কোথায় থাকবে? তখনই শরীফুল বলে উঠল, শালা আমাকে তো সাথে নিয়ে আসলি, রাতে কোথায় থাকবো, কি খাবো, কিছুই তো বুঝছি না। বিয়েটা আপন তো করতে পারলাম না, আর তুই আমাকে পাগল বানিয়ে দিলি। আগে অপারেশনটা শেষ হোক, তারপর তোর ব্যবস্থা আমি নিচ্ছি। তারপর দুজনে গিয়ে পাগল বেশি বসে রইল কলেজের গেটের সামনে। সকাল 7টা বাজে, সেরকম মানুষ নেই কলেজের আশেপাশে। তাই স্বাধীন এগিয়ে গিয়ে শরীফুলকে বলে উঠল, আমার তো তাই মনে হচ্ছে, মিশনটা কমপ্লিট করতে কমপক্ষে 15 থেকে 20 দিন লাগবে। কোথায় থাকবো, কি খাবো, কমান্ডার তো বলেছে যে রাস্তায় থাকতে কলেজের সামনে, আর খাবার খেতে বলছে যে কোনো একটা হোটেলের বাইরে। কেউ যেন জানতে না পারে যে ছদ্মবেশ ধরে তারা এখানে ঘোরাঘুরি করছে, এরকমভাবে থাকতে হবে। স্বাধীনের এইরকম কথা বলা দেখে শরীফুল তার দিকে এগিয়ে গেল আর একটা ঘুষি লাগিয়ে বলল, শালা তুই তো মরবি, সাথে আমাকে নিয়েও মারবি নাকি? এভাবে পাগল বসে থাকবো রাস্তায়? এভাবে দুজনে আরও কথা বলে কলেজের গেটে চলে গেল। স্বাধীন একটা ময়লা মাখানো চাদর গায়ে গুটি গুটি মেরে শুয়ে আছে কলেজের গেটের সামনে। সে ঠিকই শুনতে পারছে কে কি বলছে, কারা কোনখানে যাচ্ছে। একটু পর কলেজের সামনে একটা রোলস রয়েলস গাড়ি এসে থামলো। সেই গাড়ি থেকে একটি মধ্যবয়স্ক লোক নেমে আসলো আর সবাই তাকে সালাম দিতে লাগলো। স্বাধীনের মনে হচ্ছে এটাই তাহলে কলেজের প্রিন্সিপাল। একটা সামান্য প্রিন্সিপাল হয়তো রোলস রয়েলস গাড়ি নিয়ে কলেজে আসবে, এটা তো সকলের কাছে সন্দেহজনক। স্বাধীনের কাছেও তার ব্যতিক্রম হলো না। কার কাছে লুকিয়ে রাখা একটা হকিটকে নিয়ে কমান্ডারকে কল দিল আর বলতে লাগলো, স্যার, আমাদের সন্দেহটাই রাইট। কলেজের প্রিন্সিপাল আজ স্কুলে রোলস রয়েলস গাড়ি নিয়ে এসেছে, যা কিনা কলেজের প্রিন্সিপালের কখনো সম্ভব না কিনা।
দেশে নামি দামি ব্যবসায়ীরা রোলস রয়েস গাড়ি নিয়ে ঘুরতে পারেন, সেখানে সাধারণ একটা কলেজের প্রিন্সিপাল রোলস রয়েস নিয়ে ঘুরে অবশ্যই সন্দেহজনক। আপনাকেও সব সময় আমরা এখানকার সকল রিপোর্ট আপনাকে জানাবো। রাজি স্যার। এই বলে স্বাধীন কল কেটে দিল। সেনাবাহিনীর কমান্ডার হচ্ছে ছেলেটাকে যেরকম ভেবেছিল সে সেরকমটা নয়, অনেক বুদ্ধিমান। স্বাধীন কলেজের গেটের সামনে শুয়েছিল, তখনই একটা মেয়ে তাকে ডাকছে। যেহেতু তার পরনে একটা নোংরা কাপড় এবং তার নোংরা কাপড় জড়িয়ে শুয়ে আছে, তাকে কে কেন ডাকবে এই ভেবে সে বাহির হয়ে মুখ বের করে দেখে একটা মেয়ে তাকে ডাকছে। স্বাধীন তো হাঁ করে আছে, এরকম সুন্দরী মেয়ের সাথে আগে কখনো দেখেনি স্বাধীন। কিরকম ভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বলে উঠল, এই যে আমি আপনাকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? আপনাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। আপনার কি অনেক ক্ষুধা লাগছে? কিছু খাবেন? মেয়েটি এরকম কথা শুনে স্বাধীন চাইছিল না তার কাছ থেকে মেয়েটি সরে যাক, যদি তার কিছু সময় তার কাজে থাকতো। তাই মাথা নাড়িয়ে সম্মতি ছাড়ানো হয়েছে তার ক্ষুধা লাগছে। অমনি মেয়েটা সেখান থেকে চলে গেল। একটু পর মেয়েটি আবারও ফিরে আসলো, তার হাতে এক প্যাকেট বিরিয়ানি এবং একটা পানির বোতল। স্বাধীনের দিকে পানির বোতলের বিরিয়ানি প্যাকেটটি এগিয়ে দিয়ে বলে উঠল, এই নাও ভাইয়া, খাও। এখানে তো তোমাকে এর আগে কখনো দেখিনি। তুমি কি কথা বলতে পারো না? স্বাধীন কি ভাববে ভাবতে লাগলো। সে ভেবে বলে উঠল, আমি কথা বলতে পারি, আর আপনাকে ধন্যবাদ আমাকে খাবারগুলো দেওয়ার জন্য। কথাটি শুনে মেয়েটি সেখান থেকে উঠে চলে গেল। পেছন থেকে তার বান্ধবী দেখতে পেল যে ছেলেটাকে সে খাবার দিয়ে যাচ্ছে, অমনি তাকে পেছন দিক থেকে ডেকে উঠল। এই সুইটি, শোন শোন, তোকে না কত ধরে রাখছি, কিছু তো শুনতে পাচ্ছিস না? আচমকা কারো ডাক শুনে সুইটি পেছনের দিকে তাকালো, দেখতে পারলো তার বেস্ট ফ্রেন্ড পাপিয়া। সেই ছোট্ট থেকে দুজনে একসাথে লেখাপড়া করে, সেই সুবাদে একটা ভালো বন্ধুত্ব তাদের মাঝে। একটু পর সুইটির কাছে পাপিয়া চলে আসলো আর বলতে লাগলো, কিরে, তোর খবর কি? ছেলেটা কি এইভাবে সাহায্য করলি কেন? কাউকে দেখতে পারিস না? আর তুই তো গরিব মানুষকে অনেক ঘৃণা করিস, কিন্তু ছেলেটাকে এইভাবে সাহায্য করলি কেন? এর উত্তর সুইটির কাছে নেই। কেন জানি কলেজের সামনে একটা লোককে তো এভাবে শুয়ে থাকতে দেখে ময়লা মাখা কাপড় নিয়ে তার অনেক মায়া জন্মালো। তাই স্বাধীনকে গিয়ে ডাক দিয়ে খাওয়া দিল। সুইটি এভাবে ভাববান দেখে পাপিয়াকে বলল, কিরে, কি ভাবছিস তুই? যে কখন থেকে দেখছি কি যেন ভাবছিস। তুই কি ব্যাপার বলতো তোর? হঠাৎ এরকম প্রশ্নে সুইটি হতভম্ব হয়ে যায়। পাপিয়ার দিকে চেয়ে শুকনো ঢোক গিলে সুইটি বলতে লাগলো, আরে তেমন কিছুই না। তুই তো জানিস গরিবদেরকে আমার একদম পছন্দ না। কেন জানি আজ এই ছোট লোকটা দেখে উপকার করতে মন চাইছিল, এই আর কি, এছাড়া অন্য কিছু না। সুইটির এরকম কথা শুনে পাপিয়া তো বেশ রেগে যায়। রেগে বলে ওঠে, কখনো কাউকে নিয়ে এইভাবে মন্তব্য করতে নাই সুইটি। আর ছেলেটা দেখে কি তাকিয়েছিস? দেখে তো মনে হচ্ছে পাগল। ওকে আর কি বুঝবি বল? আমি জানি তুই গরিবকে পছন্দ করিস না, কিসের জন্য, কিন্তু এর মানে এই না যে সকল গরিব লোক একরকম। পাপিয়ার এরকম কথা শুনে সুইটি স্তব্ধ হয়ে দাঁড়ায়। ছেলেটার দিকে আরেকবার তাকিয়ে দেখতে লাগলো। আর সুইটি মনে মনে বলছে, এত সুন্দর একটা ছেলে দেখতে, কি কিউট, শুধুমাত্র গায়ের নোংরা জামা পরা। ছেলেটি কি আসলেই পাগল, নাকি নতুন কোনো উদ্দেশ্য আছে? আরে সুইটি, পাগল হলি নাকি তুই? সে পাগল বেশি এখানে থাকতে যাবে কেন? নিশ্চয়ই পাগল, সেই জন্যই এখানে এভাবে শুয়েছিল। সুইটি এরকম ভাবতে লাগলো। হঠাৎ পাপিয়ার ডাকে ভাবনা থেকে ফিরে আসলো। পাপিয়ার দিকে তাকিয়ে বলে উঠলো, কি রে, কি হয়েছে তোর? এরকম করছিস কেন বল? আমি গরিবদের পছন্দ করি না। কেন? তুই তা ভালো করে জানিস। তারপরে তুই আমার সাথে এরকম করছিস কেন বল? আজকে এরকমভাবে শুয়ে থাকতে দেখে ছেলেটাকে অনেক খারাপ লাগছিল, তাই কাছে গিয়ে ডাক দিলাম। সে বলে অনেক ক্ষুধা লাগছে, এক প্যাকেট বিরিয়ানি এনে দাও। এই জন্যই এনে দিলাম, তাছাড়া কিছুই না। আর হ্যাঁ, গরিবদের ঘৃণা করি, আমি ঘৃণা করেই যাব। সুইটির এইরকম কথা শুনে পাপিয়া অনেকটাই হতভম্ব হয়ে যায়। পাপিয়া সুইটির দিকে তাকিয়ে বলে উঠলো, থাক বাবা, এ বিষয়ে আর নাই যাই, আজকে ফুল ক্লাস করে তবেই বাড়ি যাব। এরপর দুজনে ক্লাসরুমের দিকে অগ্রসর হলো। তারপরে তারা দুজনে ক্লাসরুমে গিয়ে বসে পড়ল। এদিকে স্বাধীন ভাবতে লাগলো, মেয়েটা কত সুন্দর, গরিবদেরকে আবারও শ্রদ্ধা করে। এরকম মেয়ে যদি বউ হতো।
এই কথাগুলো ভাবছে আর নিজে নিজে হেসে হেসে উঠছে। তাই এরকম হাসা দেখে কলেজের ছেলেমেয়েরা বুঝে গেল যে আসলেই ছেলেটা পাগল। কলেজের বাহিরে সেরকম একটা ছেলের আনাগোনা নাই। তখন আবার ময়লা কাঁথা দিয়ে শুয়ে পড়ল। শুয়েই ওপাশে থাকা শরীফুলকে কল দিল আর বলতে লাগলো, বন্ধু, খাওয়া দাওয়া কি করছিস তুই? অন্যদিকে শরীফুল বাহিরে তাকিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। হঠাৎ দেখতে হলো তার বালিশের নিচে কাঁপাকাঁপি করছে। সে বুঝতে পারলো কে একজন কল করেছে। তড়িঘড়ি করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। শুয়ে পড়ে স্বাধীনের এই রকম বোকামো কথা শুনে অনেকটাই রেগে গেল শরীফুল। শরীফুল রেগে স্বাধীনকে বলে উঠল, শালা কি করে খাবো বল? তুই আমাকে যে প্যারাডাই দিয়েছিস না, একবার শুধু মিশনটা শেষ হোক, তারপরে তোর ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, তুই কি কিছু খেয়েছিস? ওপাশ থেকে স্বাধীন হাসতে লাগলো। স্বাধীনের এরকম হাসা দেখে অনেকটা রাগ উঠে গেল। সে আবারও বলতে লাগলো, কিরে শালা, পাগল হলি নাকি? পাগলের ছদ্মবেশ ধরে আসল পাগল হয়ে গেলি নাকি? আমি তোকে বলছি তুই খাওয়া দাওয়া করছিস নাকি, আর তুই হাসছিস শুধুমাত্র? কাহিনী কি তোর বলতো? শরীফুলের এইরকম কথা শুনে স্বাধীন আশাবাদ দিল। স্বাধীন শরীফুলকে উদ্দেশ্য করে বলে উঠল, শালা, তোর মধ্যে কি আমার ফকিরের কপাল রে? আমার তো রাজ কপাল, রাজ কপাল। স্বাধীনের এইরকম কথা শুনে অনেকটাই রেগে গেল শরীফুল। বলে উঠল, ভাই, তুই নিশ্চিত পাগল হয়ে গেছিস। এখান থেকে পাবনা খুব একটা দূরে না, চল তোকে রেখে তারপর আমি ফিরে আসবো আবার। শরীফুলের এইরকম কথা শুনে স্বাধীন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, আরে পুরো কথাটা তো শুনবি আগে। পুরো কথা না শুনে যেরকম ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছিস। আমি শুয়েছিলাম, একটি মেয়ে এসে আমাকে ডাক দেয়। আমি শোয়া থেকে উঠে খাতা থেকে মুখ বের করে দেখি একটা অনেক সুন্দরী পরী। আমি তো একদম ক্রাশ খেয়ে গেছি। স্বাধীনের এইরকম কথা শুনে শরীফুল হাসতে লাগলো আর বলে উঠল, শুধু দূর থেকে দেখে যা, কাছে যে আবার যদি প্রপোজ করে ফেলিস না, তাহলে তোকে কেউ আর পাগল ভাববে না। আর মেয়েটি সকলকে দিয়ে তোকে খোরাফিটুনি খাওয়াবে। কথাগুলো বলে শরীফুল হাসতে লাগলো। ওপাশ থেকে শরীফুলের এইরকম হাসা দেখে স্বাধীন ডেকে গেল। রেগে গিয়ে শরীফুলের উদ্দেশ্যে স্বাধীন বলে উঠল, আরে তুই আমার পুরো কথাটা তো শুনবি? তাহলে শুন কি হয়েছে। তারপরে স্বাধীন শরীফুলকে সকল কাহিনী বলতে লাগলো। তাদের দুজনের এইরকম কথা বলার মাঝে অনেকগুলো ছেলে বাইক নিয়ে কলেজের ভেতর ঢুকলো। স্বাধীন এই ইনফরমেশনগুলো শরীফুলকে দিয়ে দিল। ওই পাশ থেকে শরীফুল বলে উঠল, শোন, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। আমরা চাই না এই স্কুল থেকে আর কোনো মেয়ে হারিয়ে যাক। এখানকার একটা মেয়ে বলতে গেলে 2 দিন আগেই নাকি এখান থেকে আরেকটি মেয়ে হারিয়ে গেছে। আজকে রাতে দুজন মিলে কলেজের ভিতরে ঢুকবো। নিশ্চয়ই প্রিন্সিপাল কলেজের ভিতরে এমন কোনো ক্লু রেখে যাবে যাতে আমাদের কাজটা আরো সহজ হয়ে যায়। এভাবে আরো কথা বলতে থাকে দুজনে। কথা বলতে বলতে শুয়ে পড়ে। অনেকটা খিদে লেগে যায়, তাই সে একটা ফুটপাতে যখন এর কাছে চলে এবং ফুটপাতে দোকানের সামনে বসে পড়ে, তাকে এভাবে বসে পড়া দেখে দোকানদার বলে ওঠে, এই তুই ফাঁকে গিয়ে বয়, এখানে বসে থাকলে আমার কাস্টমার আসবে না তোর জন্য। দোকানদারের এইরকম কথা বলা দেখে স্বাধীন রেগে যায়। রেগে গিয়ে তার পকেট থেকে 50 টাকার নোট বের করে দোকানদারের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও টাকা, আমাকে ভাত ডাল দাও, অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি দাও বলছি। খাওয়া দাওয়া শেষ করে আবারও শরীফুল কলেজের গেটের সামনে চলে আসে। তখনই দেখে একটা মেয়ে তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর মেয়েটি তার দিকে এসে বলে, আচ্ছা, তুমি কি খাওয়া দাওয়া করেছো? নিশ্চয়ই অনেক ক্ষুধা লাগছে তোমার। মেয়েটির এইরকম কথা বলা দেখে শরীফুল হতভম্ব হয়ে যায়। মাথা দিয়ে না সম্মতি জানালো। আসলে বুঝতে পারছে না তো মেয়েটি কে। মেয়েটি হচ্ছে পাপিয়া। একটু প্রয়োজনে কলেজের বাইরে আসে আর ছেলেটাকে এভাবে ময়লা মাখা জামা কাপড় পরা থাকতে দেখে এই কথাটি বলে ওঠে। পাপিয়া ঠিকই জানে ছেলেটা নিজে পাগল না হলে তো এরকম স্থানে এরকম ময়লা কাপড় পরে থাকার কথা না। তারপরও কেন জানি ছেলেটার জন্য তার মায়া কাজ করছে। ছেলেটির দিকে এক নজরে তাকিয়ে থাকে। একটু পর ক্লাসের উদ্দেশ্যে সেখান থেকে হাঁটতে লাগে আর মনে মনে বলতে লাগে, ছেলেটাকে তো দেখে কেউ মনে করবে না যে ছেলেটা পাগল। কত মায়া পড়া দৃষ্টি তার। মনে মনে শুধু এই কথাগুলো ভাবছে পাপিয়া। আবার একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে পাপিয়া বলে ওঠে,
আল্লাহ, কখন কাকে কোন স্থান ডাক দেয় কেউ বলতে পারে না। কত সুন্দর একটা ছেলে। কথাগুলো ভাবতে ভাবতে ক্লাসরুমে এসে দাঁড়িয়েছে পাপিয়া। এইরকম ভাবময় মুখ দেখে সুইটি বলে ওঠে, তোর আবার কি হলো? গেলি ভালো মুখে, আসলে এরকম গম্ভীর মুখ নিয়ে? নিশ্চয়ই এর মাঝে কোনো না কোনো কারণ আছে। হয়তো কোনো একটা ছেলে তোকে ডিস্টার্ব করেছে। একটিবার বল কোন ছেলে, তার অবস্থা দেখ আমি কি করছি। এরকম কথা দেখে পাপিয়া অবাক হয়ে যায়। সে ভাবছে কি আর সুইটি বলছে কি। এর মাঝে পাপিয়া সুইটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে কুত্তি, এরকম কোনো কিছুই হয় নাই। তোর বান্ধবী আমি, কোনো কিছুতে সাহস আছে আমাকে ডিস্টার্ব করার? পাপিয়ার মুখে এরকম কথা বলা দেখে সুইটি ভ্যাবাচাকা খেয়ে যায় আর পাপিয়ার উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে কি হয়েছে তোর? এরকম গম্ভীর মুখ নিয়ে আছিস কেন? আরে আমি একটা ছেলেকে দেখলাম বাইরে, বোধ হয় পাগল, পরনে কিরকম জানি ময়লা কাপড়, কিন্তু তুই যে ছেলেটাকে দেখেছিস ওই রকম অনেকটাই কিউট, সুন্দর, দেখে কেউ বুঝতেই পারবে না যে ছেলেটা পাগল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই তো বলি, আমার বান্ধবীকে ডিস্টার্ব করবে এত বড় সাহস কার আছে? একটু পর ক্লাসরুমে স্যার চলে আসে আর অন্যদিকে স্বাধীন শরীফুল ওভাবে শুয়ে আছে। কি বলছে না বলছে সেগুলো শুধু শুনছে, শুধু অপেক্ষা করছে কখন রাত্রি হবে, কখন তারা কলেজের ভেতর ঢুকতে পারবে। কলেজের সকল ছেলে মেয়ে কলেজ থেকে চলে গেছে, কিন্তু প্রিন্সিপালের আসার কোনো নাম গন্ধ নাই। তাদের সন্দেহ আরও গাঢ় হলো। কলেজে সুইটি এসেছে প্রায় 2 ঘন্টা হলো, কিন্তু প্রিন্সিপালের আসার কোনো নামগন্ধ নাই। সকল স্যার ম্যাডাম চলে গেছে, তাহলে প্রিন্সিপাল কেন আসছে না? এই ভেবে কেটে গেল রাত্রি 8টা। এখনো প্রিন্সিপালের আসার কোনো নামগন্ধ নাই। একটু পর দেখতে পেল প্রিন্সিপালের হাতে একটা ব্রিফ কেস নিয়ে কলেজের বাইরে হচ্ছে কাকে যেন একটা ফোন করলো। কিছুক্ষণ পর তার সামনে এসে সেই সকালে রোজ রোজ একটা গাড়ি থামলো। একটা ছেলে এসে গেট খুলে দিল আর প্রিন্সিপাল সোজা গাড়িতে ঢুকে গেল। প্রিন্সিপাল সেখান থেকে চলে যেতেই রাত্রি 1টার দিকে দুজনে দেয়াল টপকে কলেজের ভেতরে প্রবেশ করলো। কলেজে কেউ নাই, শুধুমাত্র তারা আর একটা দারোয়ান আছে, তাও দেখতে পেল গেটের সামনে শুয়ে আছে। তারপর সোজা চলে গেল প্রিন্সিপালের রুমের সামনে। প্রিন্সিপালের রুমের দরজায় একটা বড় তালা লাগানো। তারা ভাবতে লাগলো কি করে তালা খোলানো যায়। স্বাধীনের হাতে থাকা একটি সেফটি পিন দিয়ে তালা খোলার চেষ্টা করলো এবং তারা সফল হলো তালা খোলায়। তারপর সোজা প্রিন্সিপালের ডেস্কে চলে গেল। রুমের লাইটস জ্বালানো যাবে না দেখে তাদের হাতে থাকা একটা টর্চ লাইট জ্বালিয়ে পুরো গর্ত নতুন করে খুঁজতে লাগলো। প্রিন্সিপালের ডেস্কের নিচে একটা লাল বাটন। তৎক্ষণাৎ শরীফুল স্বাধীনকে ডেকে আনলো ও বলতে লাগলো, কি করবে এখন? সুইচটাকে চাপ দেবো? সুইচটা চাপ দিলেও যদি আবার অ্যালার্ম বেজে ওঠে স্কুলের? দুজনে চিন্তা করতে লাগলো কি করবে। এরকম ভাবনা নামাজের স্বাধীন লাল বাটনটি চাপ দিল। দেখতে পেল প্রিন্সিপালের পেছনে থাকা বইয়ের মুখ সবগুলো অটোমেটিক্যালি সরে যাচ্ছে। তারপর একটা দরজা দেখতে পেল তারা। দরজাটি খুলে দেখলো যে নিচের দিকে যাওয়ার একটা সিঁড়ি সোজা নিচে চলে গেল। নিজেকে দেখতে পেল 3টা মেয়ে দাঁড়িয়ে বান্ধা অবস্থায় অজ্ঞান হয়ে শুয়ে আছে। স্বাধীন শরীফুল তো দেখে অবাক, তাহলে প্রিন্সিপাল মেয়েগুলোকে এখানে নিয়ে এসে বন্দি করে রাখে। তারা খুঁজতে লাগলো পানি আছে কিনা। দেখতে পেল রুমে রাখা এই কোনায় বোতলে পানি রাখা। শরীফুল গিয়ে পানির বোতল থেকে পানি বের করে একটা মেয়ের মুখে ছিটা দেয়। মেয়েটার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার সাথে সাথে মেয়েটা শরীফুলের পা জড়িয়ে ধরে। এরকম কাণ্ড দেখে তারা তো অবাক হয়ে যায়, কেন এরকম করছে মেয়েটা? তখন স্বাধীন বলে উঠল, শোনো, তুমি ভয় পেও না, আমরা এখানে তোমাদের বাঁচানোর জন্য এসেছি। তোমাদের এই কাজের সাথে কে কে জড়িত তাদেরকে আটক করার জন্য। তারপর স্বাধীন মেয়েটার কাছে চলে যায় আর মেয়েটার হাতের বাঁধন, পায়ের বাঁধন, মুখে লাগানো কষ্টে খোলে। মেয়েটা দীর্ঘ একটা শ্বাস নিয়ে স্বাধীনকে বলতে লাগে, স্যার আমাদের বাঁচান, আমরা এখানে 15 দিন যাবৎ আটকে আছি। ঠিক মতো আমাদের খেতে পর্যন্ত দেয় না। প্রত্যেক দিন 4 থেকে 5 জন ছেলে এসে আমাদেরকে রেপ করে। এক একদিন এক একজন আসে। মেয়েটির এরকম কথা বলা দেখে স্বাধীন ভাবতে লাগলো, তাহলে কি মেয়েগুলোকে এভাবে আটকে রেখে দেহ ব্যবসা করে নাকি প্রিন্সিপাল ওদেরকে দিয়ে?
স্বাধীন মেয়েটি আরও প্রশ্ন করলো। আচ্ছা, তুমি এখানে 15 দিন যাবৎ আটকে আছো, এখানে কি আরো মেয়ে ছিল? মেয়েটি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তাহলে সেই মেয়েগুলো কোথায় আছে তুমি কি জানো? স্বাধীনের এরকম কথাবার্তা দেখে মেয়েটি চমকে যায়। স্বাধীনকে উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার, এখানে আরও 13 জন মেয়ে ছিল, সেখানে আমাদের 3 জনকে রেখে বাকি 10 জন 3 জন লোকই সে নিয়ে গেছে। মেয়েটির এরকম কথা শুনে স্বাধীন তো একদম অবাক হয়ে যায়। ভাগিনা শরীফুলের বোঝার কোনো বাকি নেই যে এখানে মেয়েদেরকে প্রথমে দেহ ব্যবসা করানো হয়, তারপরে অন্যান্য কান্ট্রিতে মেয়েগুলোকে বিক্রি করে দেওয়া হয়, কারণ বাংলাদেশি মেয়েদেরকে অন্যান্য কান্ট্রিতে অনেক ডিমান্ড থাকে। তারপর মেয়েগুলোর উদ্দেশ্যে স্বাধীন বলে ওঠে, তোমরা ভয় পেও না, তোমরা এখানে থাকো, আমরা এটার ফুল মাস্টারমাইন্ডকে ধরে ফেলবো 2-1 দিনের ভিতর। আর কখনো বলবে না যে আমরা এখানে এসেছিলাম। কথাগুলো বলে মেয়েটাকে সে আগের অবস্থায় হাত পা বেঁধে মুখে কস্টেপ লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। শরীফ রেখে গিয়ে স্বাধীনকে বলে ওঠে, আমি কিন্তু শালার প্রিন্সিপালকে একদমই ছাড়বো না। ওর যে আমি কি অবস্থা করব একমাত্র আল্লাহই জানে। শরীফুলের এরকম রাগময় চেহারা দেখে স্বাধীন বলে উঠল, আমাদের কখনো রাখতে নেই, সকল কাজ ঠান্ডা মাথায় করতে হবে আর সাকসেসফুল করতে হবে। আজকে যে রিপোর্টগুলো পেয়েছি সেই রিপোর্টগুলো আগে আমাদের সেনা কমান্ডোকে জানাতে হবে, পরে ওরাই আমাদের পরবর্তী পদক্ষেপগুলো বলে দিবে। এই বলেই দুজন আবারও দেয়াল টপকে কলেজের বাইরে চলে যায়। দুজন কলেজের 2 গেটে গিয়ে ময়লাযুক্ত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে, আর স্বাধীন সেনা কমান্ডোকে ফোন করে আজকের সকল ইনফরমেশন দিয়ে দেয়। পরের দিন সকালবেলা দুজন 2 গেটে বসেছিল, তখন প্রিন্সিপালের গাড়ি সহ আরেকটি গাড়ি আসে। দেখে মনে হচ্ছিল এই গাড়িটা অনেক দামি। সেই গাড়িটা থেকে এমপি বের হয়। স্বাধীন তো এমপিকে দেখে একদম অবাক, এরকম একটা নারী পাচারের চক্রের সাথে এমপি জড়িত। স্বাধীনের